এই ভিডিওতে গোলাম মাওলা রনির সমালোচনা করব। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না, 2 সপ্তাহ আগেই জাস্ট তার সম্পর্কে আমি প্রথম জানলাম এবং একটা ভাইরাল ভিডিও ছিল যেখানে একজন বিচারপতি একজন উপস্থাপিকাকে ইনসাল্ট করতেছিল, সেখান থেকে তাকে আমি চিনতে পারি এবং তার আমি 4-5টা ভিডিওই দেখেছি মাত্র। তো তার গতকালকে একটা ভিডিও আমার কাছে রিকমেন্ডেশনে আসে, সেখানে সে বলতেছে যে অনেক কথার মধ্যে একটা বলতেছে যে এই যে আমাদের একটা নতুন যে আমরা একটা ডক্টর ইউনূসকে দিয়ে একটা টিমকে বসানো হলো, তো তিনি এটা বলতেছিল যে এটাকে ক্রিটিসাইজ করে যে যদি কোনো বাংলাদেশের রাজনৈতিক একটা দল যদি এই জায়গাতে আসে বসতো তাহলে বাংলাদেশের অবস্থা আরও স্ট্রং হতো এবং স্টেবিলাইজড একটা সিচুয়েশনে থাকতো। এখন অনেকটা নড়বড় সিচুয়েশনে আছে এবং ডক্টর ইউনূস এবং তার যেটা টিম, উপদেষ্টা টিম, তারা আদৌ পারবেন কি না এটা নিয়েও কিছুটা তার মধ্যে কনফিউশন আছে, মানে এটা নিয়ে তিনি চিন্তিত। তার মধ্যে তিনি একটা কথা বলেন যে ইরানের অনেক উদাহরণ টানেন। ইরানে আয়াতুল্লাহ খামেনি নামে একজন এসে সেটাকে হ্যান্ডেল করে। তিনি বলেন যে রাজনৈতিক একটা দল অনেক জায়গায় শাখা প্রশাখা ছড়ানো থাকে এবং সেই কারণে মানে 64 জেলাতেই থাকে, তো সেই কারণে সে আসলে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে সিচুয়েশনটা এবং দেশের স্টেবিলিটি খুব ভালো থাকে। তো এটা বলেন এবং বলেন যে যারা ছাত্ররা আছে, যারা এই আন্দোলনটাতে অংশগ্রহণ করেন এবং যে আন্দোলনটা যারা ডাকেন তাদের আবেগে অনেকটা, তিনার ভাষা মতে, তার আমি আরও 2-4টা ভিডিওতে এটা বুঝতে পারি, তারা আবেগে তারা যদি আগামী কয়েকদিন পরে যদি কোনো একটা লোকজনকে ডাকেন, একটা বলেন যে আমরা একটা মিছিল করব, কেউ আসবে না, কতজন হবে এটাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ছাত্রলীগ তো এখন নাই, ছাত্রদল বা হলো জামাত শিবির এরা ডাকলে লোক অবশ্যই হবে, তিনি এটা বলেন। তো মানে আমি তার এই কথাটা কি ক্রিটিসাইজ করতে চাই যে তিনি বলেন যে একটা দল, রাজনৈতিক দল, সেটা কিন্তু আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারত। তো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো দল কখনো কোনো দেশের, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে কোনো দল কখনো মানুষকে সমানভাবে দেখতে পারবে না, সমানভাবে সমান অধিকার দিতে পারবে না, বৈষম্য সব সময় রাখবেই, কারণ দলের সিস্টেমটাই এরকম। দল দিয়ে কখনো স্বাধীনতা পাওয়া সম্ভব না। দলের মধ্যে থেকে যে কোনো দল হতে পারে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরও কি কমিউনিস্ট পার্টি আছে, কি পার্টি আছে এত কিছু জানি না, কিন্তু দল দিয়ে কখনো সম্ভব না বাংলাদেশের মানুষকে সমান অধিকার দেওয়া, স্বাধীনতা ফিরিয়ে আনা। এবং আমরা যেই দেশকে স্বপ্ন দেখি, যেই দেশের ইমাজিনেশন আমাদের মাথায় আছে, সেই দেশকে আমরা কখনো করতে পারবো না দলের মাধ্যমে। তো কেন এমন যে দলের মাধ্যমে কখনো সেই স্বপ্নের দেশটা তৈরি হতে পারে না? কারণ আমি খুব কাছ থেকে দেখেছি, আমি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং থাকবও না সম্ভবত। তো কাছ থেকে দেখেছি যে বিএনপিকে দেখেছি যে 15 বছর ক্ষুধার্ত অবস্থায় আছে, দল চালাচ্ছে। একটা দল চালাতে গেলে কি লাগে? একটা দল চালাতে গেলে এটাকে একটা কোম্পানির মতো ধরা যেতে পারে, একটা দল একটা সংস্থার মতো, অর্গানাইজেশন। তো একটা দলে একটা অফিস থাকে, প্রত্যেকটা জেলায় কত জায়গায় অফিস থাকে, সেইখানে অফিসের মধ্যে ফার্নিচার আছে, নিত্য নতুন প্রয়োজনীয় খরচ আছে, অনেক কিছু প্রয়োজন পড়ে। ওই টাকাগুলো কোথায় থেকে আসে? আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্স থেকে, তাই না? সেখানে যে সভাপতি এরা থাকে, এরাও তো কিছুটা হলেও স্যালারি পায়, তাই না? তো আর মানে খুব খারাপ অবস্থা হলে পায় না। দল যখন ক্ষমতায় থাকে তখন তো অবশ্যই তারা ওইখান থেকে অনেক লাভবান হয়। তো এই দলের মধ্যে যারা লোককে আমি দেখি, যে নেতারা আছে, আপনার কি মনে হয় যে নেতাগুলো কি এখানে যারা দল করতেছে তারা কি জনসেবা করার জন্য কি দলে ঢুকছে? আমি এমন একটা নেতাকেও দেখিনি। খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমার পার্টি অফিসের সামনে পিছনেই আমি থাকতাম কর্মসূত্রে। তো দেখা হয়েছে যে তারা সবগুলো নিজের স্বার্থেই আছে,
দলের সাথে যুক্ত আছে, যদি কখনো যদি দল ক্ষমতায় আসে যেন সুযোগ নিতে পারে, যেন তাদেরও ভালো কোনো দিন আসে। তো আবার তাদের পিছনে পিছনে আবার কিছু চামচামা লোককেও দেখতাম, তারা ঘোরাঘুরি করতো। কেন এরা ঘোরাঘুরি করতো? মানুষের কি সেবা করার জন্য? এইসব দলের ভিতরে যারা সদস্য আছে, নেতা আছে, সদস্য আছে, কেন আছে? তারা সুযোগ নেওয়ার জন্য, কারো সেবা করার জন্য তারা কখনো এখানে ঢোকেনি। তো এইসব লোক আর এই যে যারা খরচ করতেছে দলের খারাপ অবস্থাতে, তারা তো সুযোগ পাওয়ার পরে তো পুরা লুটে নিবেই। তো দল দিয়ে কখনো কখনো সম্ভব না, কখনো সম্ভব না যে মানে একটা যে বৈষম্য যেটা, এটা কিন্তু থাকবেই। কখনো সমান অধিকার, দুর্নীতিমুক্ত এইসব কিছু খুব মুশকিল, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব মুশকিল। আর একটা বিষয় যে এই যে দলগুলো আছে, এই দলগুলো সব কিছু, দলের খরচ, দলের ফান্ড, সব কিছু কিন্তু জনতার উপরে নির্ভরশীল। ওদের নিজস্ব কোনো ইন্টারেস্ট নাই। তারা এখানে পুরো নেতাগুলো তারাও জনতার উপর নির্ভরশীল, এক প্রকারের শোষকের মতো, পরগাছার মতো তারা হলো মানুষকে শোষণ করে। তো দলের ভালো দিক খারাপ দিক কিছু আছে। যেমন ভালো দিকের মধ্যে একটা বলতে পারি যে একটা দল কিন্তু একটা আইডিওলজি নিয়ে চলে। যে যেমন বলতে পারি যে আওয়ামী লীগের একটা আইডিওলজি ছিল, মানে তাদের কিছু ফিলোসফি থাকে যে সেকুলারিজম, মানে তারা ধর্ম এইসবকে, মানে ধর্মের মধ্যে যে একটা যে এক্সট্রিম লেভেলে থাকে যে ইসলামী থাকবে এই দেশে, এই ধরনের, ওইটাকে না, সব ধর্মকে তারা একটু প্রাধান্য দিত। আরও বেশ কিছু জিনিস ছিল, মুক্তিযুদ্ধ, এগুলোকে বেশি প্রাধান্য দিত। আর অপরদিকে যদি জামায়াতকে দেখি, তাহলে জামায়াতের হলো যে তারা হলো ইসলাম, তাদের ধর্মটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। মানে সবারই একটা করে আইডিয়া আছে। কিন্তু একটা দেশ চালাতে গেলে ফ্লেক্সিবিলিটির প্রয়োজন। সেখানে নির্দিষ্ট একটা আইডিয়া নিয়ে আসে যদি দেশ চালাতে যান, তাহলে কিন্তু সেখানে কনফ্লিক্ট ক্রিয়েট হবেই। কারণ প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষ সমাজের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনার, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকমের। কোনো আইডিওলজি দিয়ে তাদেরকে সীমাবদ্ধ করা ঠিক হবে না। আর দলের মধ্যে অসুবিধা অনেক ধরনের। যে দলের মধ্যে আমি দেখেছি যে মানুষজন টাকা পয়সা দিয়ে নমিনেশন নিয়ে নিত, টাকা পয়সা দিয়ে। তারপর ওই যে মানে একটা আছে যে সিনিয়রিটি অনুযায়ী তারা র্যাঙ্ক পাইতো, যে অনেক সিনিয়র একে পদে বসায় দাও, অযোগ্য হোক ব্যক্তি তবুও পদে বসায় দেয়। আর মানে কি করবে মানুষজন, আমরা সাধারণ মানুষজন কি করব? বিএনপির হয়ে একজন দাঁড়া হয়েছে, আওয়ামী লীগের হয়ে একজন দাঁড়া হয়েছে, দুইজনেই অযোগ্য, দুইজনই চোর, কাকে ভোট দিব? তো এইভাবে কি আদৌ সম্ভব কখনো যে দেশে, জীবনে, আমাদের সামাজিক জীবনে পরিবর্তন আনা? যেই পরিবর্তনটা আমরা কল্পনা করি ইয়াং জেনারেশনরা, এভাবে কি আদৌ সম্ভব? না, কখন না। দল সবসময় একটা আইডিয়া নিয়ে আসবে, আর সেই আইডিয়াই সীমাবদ্ধ আমাদেরকে করে দিবে। আর সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা গ্রো করতে পারবো না, আমরা বন্ধনের মধ্যেই থাকবো। তো এটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর দলের মধ্যে আপনার কি মনে হয় কোনো আইন পাশ করার সময় সংসদে তখন কি হবে? একটা দলের মধ্যে যদি আমি থাকি, কোনো একটা আইন পাশ করা হচ্ছে, সেটা ভুল আমার মনে হচ্ছে, কিন্তু আমি একজন সাধারণ এমপি, আমার দলে যে লিডার, এরা সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা পাশ করবো, এই আইনটাকে, আমাকেও না চাইতেও রাজি হতে হবে, নয়তো আমাকে বহিষ্কার করে দিবে, আমার উপরে অনেক টর্চার করবে, খারাপ প্রভাব ফেলবে। আমি চাইলেও করতে পারবো না সেই কাজটা, তা আমাকে ফোর্সফুলি, আমি দলের মধ্যে আছি, আমাকে এই জন্য করতে হচ্ছে। তো এইভাবে কি আদৌ কি পরিবর্তন আনা সম্ভব? যেইটা ব্যবহার করে আওয়ামী লীগ তাদের নিজেদের মতো আইন প্রণয়ন করছে এবং সংবিধানকে পরিবর্তন করছে। তো অনেকের মধ্যেও এখানে সংসদে এমনও ব্যক্তি হয়তো ছিল যার কাছে ঠিক মনে হয়নি কোনো আইন, কিন্তু সে দলের মধ্যে আছে, সেই কারণে তাকে করতে হয়েছে। এছাড়াও কি হয় যে দলের মধ্যে থাকলে প্রতিহিংসা খুব জাগে। বিপরীত দলের একজন ব্যক্তি তাকে শত্রু মনে করে। সে যে সমালোচক একজন যে থাকা যে খুব গুরুত্বপূর্ণ সমাজে, সমালোচনাকে মানুষ নিতেই পারে না। যে আমার যেমন সমালোচনা নিতে পারে না কোনো একজন নাস্তিক ব্যক্তি বা কোনো একজন যে ধর্মে বিশ্বাস করে না, বিপরীত ধর্মের ব্যক্তি, হিন্দু ধর্মের ব্যক্তি কিছু একটা বলে দিলে সে একটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটা নিতে পারে না সমালোচনা। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো দেশে সমালোচনা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দলের মধ্যে কি করে, দল তার বিপরীত যে দল আছে তাকে একবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, সেখানে সেটাকে একবারে কেটে ফেলার চেষ্টা করে শত্রুভাবে, সমালোচনা যেন করতে না পারে। তো দল বাংলাদেশের প্রেক্ষাপটে এক ধরনের ডাকাতের গ্রুপ,
যারা হলো ডাকাতি করতে আসে। তো দলের উপরে বিশ্বাস যারা করবে, আবার যদি আমাদের এই নেক্সট যে আমরা যে জেনারেশন আছি যদি দলের উপর যদি বিশ্বাস করি, তাহলে আমরা একবার ভরাডুবিতে যাব। কখনো আমরা যেই আশা করি, যেই আমরা দেশটার কল্পনা করি, যেই প্রত্যাশা করি যে এমন একটা দেশ তৈরি করব সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো, আদৌ সম্ভব কিনা জানি না। দলের মাধ্যমে কখনো সম্ভব না। দল সবসময় নিজের স্বার্থটা দেখবে, নিজেকে চেয়ারে বসায় রাখার জন্য যতটা নিচে নামার প্রয়োজন নামবে। তাহলে আমরা কি করতে পারি? যদি দলই না রাখি তাহলে মানুষজন কিভাবে ভোট দিবে? অনেক বিকল্প হতে পারে। সংবিধান এমন কোনো জিনিস না যে খোদা প্রদত্ত। আমরা মানুষরা এটা ফ্লেক্সিবল, আমরা যেমন খুশি তেমনভাবে সাজাতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে মানুষজন, আমরা আমাদের সুবিধা মতো অবলম্বন করতে পারি। তবে আমি বিশেষভাবে মনে করি যে সংসদে আমাদের যে আমরা এমপি আমরা যারা সিলেক্ট করি, যে এরা হলো আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে, যদিও তারা আমরা প্রতিনিধি হিসেবে আমরা তাদেরকে এমপি বানায় পাঠাই, তারা আমাদেরকে শোষণ করে, আমাদের প্রতিনিধি না হয় আমাদেরকেই শোষণ করে, আমাদের বিরুদ্ধে আরও পুলিশকে বলে ফায়ার করো। এটাই হলো আমাদের দুঃখের বিষয়। তো আমাদের যারা হলো দায়িত্ববান, মানে যারা হলো সো কল্ড মুরব্বী, তাদের উপরে তো আমাদের ভরসা তেমন একটা নাই। কারণ তারা তারপর দায়িত্ববোধ বা কি বলবো, সম্মানবোধ বা কি বলবো, কমফোর্ট জোনের মধ্যে আছে। তারা কখনো ভয়েই কোনো কিছু করতে পারবে না। তো আমরা এমনটা করতে পারি যে প্রত্যেকটা এরিয়ার মধ্যে, এমপিদের এরিয়ার মধ্যে ছেলে মেয়ে যারা আছে, যে স্কুল কলেজ পড়ুয়া, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে গ্রুপ তৈরি করতে পারে। ফেসবুকে বা যে কোনো জায়গায় এখন গ্রুপ করা খুব সহজ। তো গ্রুপ ক্রিয়েট করে তারা অ্যানালাইজ করতে পারে যে আমাদের এরিয়ার মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে আছে যে এমপিতে দ্বারা হওয়ার। আমি কল্পনা করি এমন একটা সময় আসবে যে সময়ে যে অনেকগুলো স্কুলের ছেলে মেয়ে বা আমাদের ইয়াং জেনারেশন সবাই সমালোচনা করে 10টার মতো লিস্ট তৈরি করছে এমপির, যে এরা হলো যোগ্য লোক, এদের মধ্যে ট্যালেন্ট আছে, এরা সৎ আছে। বা একটা মানুষের সব কিছু থাকা সম্ভব না, সৎ হইতে পারে একটা মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে জায়গা মতো গিয়ে সে কাজই করতে পারতেছে না, ওই মানুষটা ওই কাজের যোগ্যই না। তো এগুলো পাওয়াটা মুশকিল, কিন্তু সব কিছু অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে 5টা নাম বা 10টা নাম শর্টলিস্টেড করে এখন এদেরকে বলতে, স্যার আপনারা প্লিজ আপনারা নমিনেশনের ধারা হন। তো মানুষজনকে কি সচেতন করা যে আপনারা কাকে ভোট দিবেন দেন। তখন মানুষজন যদি ভোট দেয়, আর এমনি রাজনৈতিক দল তো থাকবেই জানি, তো তারাও যদি পাশাপাশি যদি থাকে 2-4টা দল দ্বারা হইলো, আর এই দিক থেকে জনসাধারণ সিলেক্ট করলো। অবশ্য ভালো লোকরা কখনো এই ধরনের রাজনীতিতে যাইতে চায় না, এই অভ্যাসটা নাই বাংলাদেশে, কিন্তু তৈরি করতে হবে। বাংলাদেশের যারা শান্তিপূর্ণ ভালো লোক তারা ঝামেলায় যেতে চায় না, ওইখানে তো অনেক ঈর্ষা প্রতিশোধ নিয়ে তখন ক্ষতির সম্মুখীন হইতে পারে। কারো বিরুদ্ধে কিছু বলে দিলাম, সে ক্ষতি আমাকে করতে চেষ্টা করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। কোনো মানুষ যে হলো একটা ভালো একটা জায়গায় আছে, ভালো একটা বুদ্ধিমান মানুষ, সে কখনো এই ধরনের নোংরামিতে যেতে চায় না। রাজনীতিতে একটা নোংরা পরিবেশই নোংরা একটা পরিবেশই তৈরি হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তবুও তাদেরকে কনভিন্স করে যদি নিয়ে যাওয়া যায় যে স্যার আপনাদের পাশে আমরা আছি, সবাই মিলে যদি এই ধরনের যোগ্য লোকদেরকে দেওয়া যায়, আর সংসদে যদি সব এরিয়া থেকে, বাংলাদেশের যতগুলো এরিয়া আছে সব জায়গা থেকে যদি এই ধরনের যদি স্বতন্ত্র ক্যান্ডিডেটরা, কিছু রাজনৈতিক দলেরও কিছু ভালো লোক থাকলে তাদেরকেও দিল, তারা যদি সবাই থাকে, তাহলে একটা সংসদের একটা আলাদা রকমের একটা থাকবে, যে একটা আলাদা ধরনের একটা বৈশিষ্ট্য থাকবে। সেই সময় দেখা যাবে যে কোনো কিছু পাস হবে খুব বলে কয়ে, সবাই সবার মতামত দিয়ে সঠিক একটা জাজমেন্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এমপিরা আমাদের প্রতিনিধি থাকবে, আর তারা ওইখানে গিয়ে যেন আমাদের উপরে যেন শোষণ না করতে পারে, আমাদের উপরে শাসন না করতে পারে, যে আমরা যেটা ভাববো আমাদের শুধু কথাগুলো সেও এখানে রিপ্রেজেন্ট করবে। আমাদের সবার দেশ একটা চালানো একটা যৌথ ব্যাপার, একটা ফুটবল টিমের মতো। সে এখানে গিয়ে
নিজের মতো বললে হবে না, তো সে রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমরা এরিয়ার মধ্যে সব স্কুলের ছেলে মেয়ে, তারপরে এলাকার লোকজন সবাই মিলে একটা ছোট্ট একটা সংশোধন, তো একটা বাজারে থাকে না অনেক সময়, অনেক মাঠ, খেলার মাঠ, এগুলোতে বসে আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, আমাদের এই রাস্তাটা ঠিক করা খুব প্রয়োজন, আর ওই জায়গার ব্রিজটা খুব প্রয়োজন, ওইটা তুমি পরে করো, ওই লাইনের ওইটার এত বেশি দরকার নেই। আলোচনা সমালোচনা করে বলছে হ্যাঁ এখানে কাজ করো। তারপরে তখন আমাদের যে সংসদের সদস্য আছে, এমপিকে, তাকে বললো আপনি এটা নিয়ে একটা বাজেট নিয়ে আসেন, এটা নিয়ে কি একটা পরিকল্পনা করেন। আর হিসাব নেওয়াটা খুব প্রয়োজন, প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া প্রয়োজন। আমরা যখন দায়িত্ব কাউকে দিব, দায়িত্ব বুঝে নিতে হবে, নয়তো সে দায়িত্ব ঠিকমতো পালন করবে না, এটা নিয়ম। আমাদের জনগণের সচেতন হওয়া প্রয়োজন। আমার ভয় কাজ করে, আমি জানি যে সেই যে একজন রাজনৈতিক সমালোচক, আমি জানি না তিনি কী ধরনের মানুষ, তারকে জানার জন্য অন্তত তার অনেকগুলো ভিডিও দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে। 4-5টা ভিডিওতে তাকে জানা সম্ভব না। তবে আমার মনে হয় তিনি একজন রাজনীতি দল থাকুক, এটাতে একটা তার বিশ্বাস আছে, এবং তিনি নিউট্রাল একটা জায়গাতে থাকার চেষ্টা করেন সবসময়, যে আওয়ামী লীগ বিএনপি দুইটার মধ্যে নিউট্রাল থাকবেন। মানে তিনি চতুরতা, মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ওই আইনস্টাইনের কথা আছে না যে সাইকেল চালার মতো জীবন, ব্যালেন্স মেনটেন করা, তিনি ব্যালেন্সটা মেনটেন করে চলতে পারেন। চতুর লোক, ঠিক আছে, কিন্তু পাস্ট হিস্ট্রি থেকে যে ইতিহাসে এটা হয়েছিল তো সামনেও এটা হবে, এটা কিন্তু বলা সবসময় ঠিক হবে না। ইতিহাসের অনেক সময় বোকামি করতে করতে মানুষজন রিপিট করে, কিন্তু আমার মনে হয় না যে আবার এই রিপিট হবে। এই ত্যাগ, এই গণ উত্থান হয়তো ব্যর্থ যাবে না, কিন্তু এটাও আমি জানি অপরদিকে যে বাংলাদেশের মানুষেরা এখনও প্রস্তুত না। কিছু ইয়াং জেনারেশন আমরা প্রস্তুত, কিন্তু অধিকাংশ মানুষও প্রস্তুত না। মস্তিষ্ক দিক দিয়ে মানুষেরা এখনও প্রস্তুত না, মানুষেরা অনেক পিছিয়ে আছে। তো আমি এই বিপ্লবকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না সেই কারণে। আসলে আমাদের যে চেতনার বিপ্লব, এটা হওয়ার এখনও অনেক কাজ বাকি আছে। চেতনার বিপ্লব হওয়া খুব প্রয়োজন। চেতনার বিপ্লব যখন হবে, যখন মানুষ চিন্তা করতে পারবে, যখন মানুষ ভাবতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, যখন মানুষের বিবেকবোধ জাগ্রত হবে, যখন মানুষ নিজেরকে এই সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে কন্ট্রিবিউশন করতে পারবে, এবং সে জানবে যে আমারও এখানে অধিকার আছে, তখন যখন আমি অধিকার জন্য আমি যখন রেসপন্সিবিলিটি নিব। অধিকার জন্মায় রেসপন্সিবিলিটি নেওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর। দায়িত্ব না নিলে আমি অধিকার কোথায়? দায়িত্ব নেব না কিন্তু সুবিধা নিব, কিভাবে সম্ভব? যতদিন পর্যন্ত প্রত্যেক মানুষই সচেতন হবে না তাদের অধিকার নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে, ততদিন পর্যন্ত ভালো সময় আসবে না। তো একটা সময় হয়তো আসবে, কিন্তু এখনও কিছুটা দেরি আছে, মানুষ এখনও প্রস্তুত না। সেই কারণে আমি এই বিপ্লবে এত বেশি খুশি না, ভয় কাজ করে আমার, যে এগুলো বৃথা না চলে যায়, কেউ হরণ করে না নেয়, কেউ লুটে না নেয়, আবার সেই লুট তারা সব কিছু আসে। এতজন মানুষ মারা গেল যারা ইনোসেন্ট ছিল, ইয়াংরা মারা গেল। কতজন আছে এইসব বয়স্ক লোক যারা করাপ্টেড, যারা দুর্নীতিগ্রস্ত, যারা ভীতু, তারা মারা গেলেও এতটা কষ্ট পাইতাম না, কিন্তু মারা গেল ইনোসেন্ট মানুষ যাদের সাহস ছিল। আর সব সময় সমাজে পরিবর্তন সম্ভব শুধুমাত্র ছাত্রদের দ্বারাই, কারণ তাদের কোনো রেসপন্সিবিলিটি থাকে, তাদের না কোনো ভয় থাকে না। কেন ভয় থাকে না? কারণ তার নিচে বা তার কোনো সন্তান নাই, কারো দায়িত্ব তার মাথায় নাই, যে সে যদি না থাকে তাদের কি হবে, তার চাকরি হারানোর এটার ভয় নাই, যে আমার যদি চাকরিটা চলে যায় কি হবে। তো সেই কারণে আমি সব সময় আগে থেকেই কল্পনা করতাম যে ছাত্ররা, একমাত্র ছাত্ররা মানে ছোটরাই আমি সবসময় লক্ষ্য করেছি যে তারা সাহায্যপরায়ণ হয় এবং সৎ হয়। যখন মানুষজন একটু বড় হয় তখন কেন জানি আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে যায়। আসলে তারা যত বড় হয় তারা তত বেশি, কি বলবো, মানুষ তো বলে যে ম্যাচিউর হয় বড় হতে হতে, কিন্তু আমি মনে করি যে তারা তত বেশি ডাল হয়ে যায়, তারা ফিক্সড মাইন্ডেড হয়ে যায়। ফ্লেক্সিবিলিটি, ইন্টেলিজেন্সি গ্রো করা, এইসব কিছু তাদের স্টাক হয়ে যায়, তারা বোকা হওয়া শুরু করে। জানি না ভবিষ্যতে কী হবে,
তবে দেখা যাক কি হয়। তবে আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে, যে আমি মনে করি দল দিয়ে কখনো সম্ভব না। কখনো দল সবসময় বৈষম্য তৈরি করে রাখে। দল এরকম দল ছাড়াও অনেক দেশ আছে যারা হলো, আজকে আমি সার্চ দিয়ে দেখলাম যে দল ছাড়া কিছু দেশ আছে কিনা। হ্যাঁ, দেশে অনেক দেশ আছে যারা দল ছাড়া এসব কিছু করে। অনেক দেশে আছে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে নাগরিকরা ভোট দেয়, যে এটা আইন পাশ করবে, হ্যাঁ ভোট দেয়। তো আমরা একটা ছোট্ট দেশ, আমরা চাইলে কিন্তু নেক্সট সিঙ্গাপুর মালয়েশিয়া হইতে পারি। খুব সম্ভব, ছোট দেশকে নিয়ন্ত্রণ করা খুব সম্ভব, মানে খুব সহজ বলবো না, যে সম্ভব, সুবিধা আছে ছোট দেশকে। কিন্তু খুব বিশাল আকার দেশকে কন্ট্রোল করা একটু কঠিন, কিন্তু অনেক বিশাল বিশাল দেশ তো কন্ট্রোল হচ্ছে। জানি না আমাদের ইয়াং জেনারেশন দিয়ে, আমাদেরকে দিয়ে হবে কি না, কিন্তু চেষ্টা করে যাব। এই আন্দোলন আমাকে খুব প্রভাব ফেলে। এই আন্দোলনের পর আমি আর নেক্সট ওই আগের মানুষটা থাকবো না যে রাজনীতিকে পছন্দ করতো না, রাজনীতি নিয়ে কখনো ভাবতে চাইতো না, কিছু অবজার্ভ করতো আশেপাশে কিন্তু কখনো বলতো না। তো এই জিনিসটাই বলতে চাই বারবার, যে দল দিয়ে কখনো বৈষম্য দূর হবে না। দল সবসময় নিজের স্বার্থটা দেখতে চাইবে, নিজের একটা এজেন্ডা থাকবে সেটা দেখতে চাইবে, এবং দলের যে একজন হর্তাকর্তা উপরের লেভেলে থাকে এরা করাপ্টেড হয়ে যাবেই, মোহর বসে পড়ে যাবে, কোনো না কোনো ফাঁদে পড়ে যাবে, এবং পুরো দলটাই নড়বড় হয়ে যাবে। মানে দল দিয়ে কখনোই সম্ভব না। দলে অনেক স্যাক্রিফাইস করে, আরে তুমি একটা মানুষ ভুল করছো, হ্যাঁ, তো ওরা স্যাক্রিফাইস করা শুরু করবে, ঢাকানো শুরু করবে, কারণ দল একটা আইডেন্টিটি হয়ে থাকে। একজন এমপি যদি কোনো খারাপ কাজ করে, অনেক ধরনের লুটপাট করছে, সে কি করে গোটা দলের উপরে প্রভাব ফেলে, তখন লুকা চাপা অনেক কিছু শুরু, মানে কি বলবো, অনেক কিছু বললে তো অনেক কিছু। আমি তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, সরাসরি বলা শুরু করছি। স্ক্রিপ্ট নিয়ে বসলে মানে যদি একটু ঠান্ডা মাথায় ভাবে যদি আমি পয়েন্ট আকারে করতে থাকি, তাহলে অনেক অনেক সমস্যা বের হবে। তো অত কিছু বলবো না, জাস্ট দল দিয়ে কখনো সম্ভব না। যদি কেউ আর্গুমেন্ট করতে চায় তাহলে তারা নিজেরাই খুঁজে পাবে, যে পক্ষে বিপক্ষে যদি ওজন করে দেখে সুবিধা অসুবিধা, তাহলে অসুবিধার দিকটাই অনেক বেশি। সেই জন্য দলকে আমাদের বর্জন করা উচিত, এটাই বলতে চাই। ধন্যবাদ।